Hello everyone, this is Shankar Shukru Rai Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. So আজকে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের মুক্তিবেগ পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। সো আগের দিন আমরা মুক্তিবেগ সম্পর্কে যে কনসেপ্টগুলো জেনারেট করেছিলাম তাতে আমরা বুঝেছিলাম যে মুক্তিবেগ হচ্ছে ন্যূনতম সেই দ্রুতি যে দ্রুতিতে পৃথিবীকে একটি সম্পূর্ণরূপে আইসোলেটেড বা বিচ্ছিন্ন সংস্থা ধরে পৃথিবী পৃষ্ঠ থেকে ন্যূনতম সেই দ্রুতিতে ছুড়ে দিলে বস্তুটি মহাকাশে বিলীন হয়ে যাবে এবং কোনোদিন আর পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে পৃথিবীতে নেমে আসবে না। রাইট নাও আজকে আমরা যে টপিক নিয়ে একটু কথা বলবো সেটা কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোল। বেসিক্যালি এই টপিকটা খুব বেশি আমাদের সিলেবাস ওরিয়েন্টেড নয়, তবুও আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই মহাকাশ সংক্রান্ত কিছু না কিছু একটা ইন্টারেস্ট আছে। তো রাইট নাও আমি সেই জন্য সেই টপিকে দু একটা কথা বলবো। এখন কোনো একটি সংস্থাকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন সংস্থা ধরলে সেই সংস্থার ভর যদি ক্যাপিটাল এম হয় এবং ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সেই সংস্থা থেকে মুক্তিবেগের সমীকরণ আগের দিন আমরা বার করেছিলাম, দ্যাট ওয়াজ রুট অফ 2gm/r, যেক্ষেত্রে এম ছিল সংস্থার ভর আর আর ছিল সংস্থার ব্যাসার্ধ। এখন কৃষ্ণবস্তু বা ব্ল্যাক হোল কথার মানে হচ্ছে যে একটি বিপুল আকারের মহাজাগতিক বস্তুর ভর অপরিবর্তিত থেকে যদি ব্যাসার্ধ অত্যন্ত ছোট হয়ে যায় তাহলে তাকে আমরা কৃষ্ণবস্তু বলবো। মানে কথাটার অর্থ হলো ঠিক এরকমই যে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। এখন পৃথিবীর ভর অপরিবর্তিত রেখে সমস্ত পৃথিবীটিকে যদি একটি মটর দানার আকারে কনভার্ট করতে পারি বা পরিবর্তন করতে পারি তাহলে পৃথিবী একটি ব্ল্যাক হোলে পরিণত হবে। সেই জিনিসটার মানে বোঝার চেষ্টা কর। তার মানে ব্ল্যাক হোল যার ভর বিপুল, যার ব্যাসার্ধ অত্যন্ত ছোট, ফলে যার ঘনত্ব অত্যন্ত বেশি। ক্লিয়ার আমার কথা? কারণ ব্যাসার্ধ ছোট হওয়ার জন্য এর আয়তনও অত্যন্ত ছোট হবে, তার ফলে ঘনত্ব অত্যন্ত বেশি হয়ে যাবে। এখন এইরকম কোনো একটা সংস্থাকে আমরা ব্ল্যাক হোল কেন বলি? সো ব্ল্যাক হোল কেন? কারণ ব্ল্যাক হচ্ছে তার কালার। কালার কথার মানে কি? আমরা জানি যে কালো রং নাকি সব কিছু রঙকে শুষে নিতে পারে। সো বেসিক্যালি এখানে যদি আলো প্রবেশ করে সেই আলো আর বেরোতে পারে না। মেন কনসেপ্ট এটাই। এই জন্য আমরা ব্ল্যাক হোলকে কালো দেখি। কেন আলো বেরোতে পারে না? না, আমরা অলরেডি মুক্তিবেগ কথার মানে জেনে এসেছি। সো মুক্তিবেগ কথার মানে ভিসি ইকুয়াল টু √2gm/r। যদি কোনো কারণে কোনো একটি মহাজাগতিক বস্তু এই মুক্তিবেগের মান আলোর বেগের থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ মুক্তিবেগের মান যদি 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের থেকে বেশি হয়ে যায় তাহলে কি হবে? সেই বস্তুর মধ্যে যদি আলো প্রবেশ করে তাহলে সেটা মুক্তিবেগের তুলনায় কম, এবং মুক্তিবেগের তুলনায় কম হলে কোনো একটি মহাজাগতিক বস্তু থেকে আমরা যদি কোনো বস্তু ছুড়ে দিই তাহলে সেটি কখনো বাইরে বেরোতে পারে না। অর্থাৎ ব্ল্যাক হোলে মুক্তিবেগ আলোর বেগের তুলনায় বেড়ে যায়, ফলে আলো প্রবেশ করলে আর বেরোতে পারে না। এই পুরো ঘটনাটা ঘটে কারণ এর ব্যাসার্ধ অত্যন্ত ছোট, এবং যদি আমরা ইকুয়েশনটা ভালো করে বুঝি, যার ব্যাসার্ধ যত ছোট তার মুক্তিবেগের মান তত বেড়ে যাবে, এবং এই জন্যই ব্ল্যাক হোলের থেকে কোনোরূপ কোনো আলো বেরোতে পারে না, এবং সেই জন্য আমরা সম্পূর্ণরূপে ব্ল্যাক হোল সম্পর্কে একটা কালো কনসেপ্ট বুঝি, যার জন্য এটাকে আমরা কৃষ্ণগহ্বর বলে বুঝি। আর আরেকটা কথা মনে রাখতে হবে যে ব্ল্যাক হোলে কোনো টাইমের এক্সিস্টেন্স নেই। ব্ল্যাক হোলে সময়ের কোনো অবস্থান নেই।
সো এই ওরিয়েন্টেড আরও যদি কিছু পার্ট তোদের জানতে ইচ্ছে করে, সো পরবর্তীকালে আমায় যখন অফলাইন ক্লাস হবে তখন জিজ্ঞেস করিস, আমি বলে দেবো। রাইট নাও আমাদের এইটুকু জানলেই অনেক কিছু হবে, রাইট? আজ থেকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা বেসিক্যালি কৃত্রিম উপগ্রহ ওরিয়েন্টেড। সো কৃত্রিম উপগ্রহ কীভাবে কাজ করে বা কীভাবে প্রতিষ্ঠা করে সেটা জানবার আগে আমরা জানি কৃত্রিম উপগ্রহের কী কী উপকারিতা আছে। সো দ্য ফার্স্ট থিং আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে উপকারিতা। সো উপকারিতা বলতে সবার ফার্স্টে যেটা বোঝায় সেটা হচ্ছে আমাদের এই টেলিকমিউনিকেশন সিস্টেম বা টেলিফোনিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের উপর নির্ভরশীল। মানে আমরা খুব ভালোভাবে জানি যে এখন আমরা মুঠোফোন ব্যবহার করি, দ্যাট ইজ মোবাইল, এবং মোবাইল ফোনকে নিয়ে আমরা খুব ইজিলি যখন যাকে পারছি যখন ইচ্ছে কোনো একটা জায়গায় ট্রাভেল করতে করতেও ফোন করে দিতে পারছি, এবং এই পুরো কমিউনিকেশন সিস্টেম কিন্তু এই ধরনের কৃত্রিম উপগ্রহ দ্বারা পুরোপুরি যোগাযোগ রক্ষিত হয়। নাম্বার 2, আমরা যে কোনো টিভির প্রোগ্রাম দেখি এবং এই টিভির প্রোগ্রামগুলো কিন্তু সম্পূর্ণরূপে এই ব্রডকাস্ট করা হয় বা টেলিকাস্ট করা হয় এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ দ্বারা। অর্থাৎ আমরা যে কোনো টিভি প্রোগ্রাম শো দেখতে পাই আর্টিফিশিয়াল স্যাটেলাইট দ্বারা। ক্লিয়ার আমার কথা? ওকে। নাম্বার 3, যে জিনিসটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি এই মোমেন্টে ব্যবহার করছি সেটা হচ্ছে আমরা স্পাই স্যাটেলাইট ব্যবহার করছি। সো স্পাই স্যাটেলাইট জিনিসটা কি এই সম্পর্কে আমি তোকে একটুখানি বলে দিই। সো স্পাই স্যাটেলাইট মানে বেসিক্যালি চর উপগ্রহ। সো আমরা আমাদের সবসময় চাইব যে দেশ সুরক্ষিত থাকুক, কিন্তু এই দেশ সুরক্ষিত থাকলে শুধু আভ্যন্তরীণ সুরক্ষার ব্যাপারটাই আসে না, বাইরে বিদেশি শত্রুদের হাত থেকেও আমাদেরকে সুরক্ষিত থাকতে হবে, বা তারা কী জাতীয় টেরের অ্যাক্টিভিটি দেখাচ্ছে তার সম্পর্কে যথেষ্ট আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। তো তার জন্য আমরা কিছু স্পাই স্যাটেলাইটস অলরেডি ইনস্টল করেছি, যে স্পাই স্যাটেলাইটগুলো আমাদেরকে বলবে যে পাকিস্তানের কোন পজিশনে কোন টেররিস্ট অর্গানাইজেশন কীভাবে আমাদের এগেনস্টে পুরো একটা প্লট বানাচ্ছে। সো বেসিক্যালি এই পুরো কনসেপ্টটা কিন্তু নিরাপত্তা খাতে ব্যবহৃত হয়। ক্লিয়ার? ওকে। নেক্সট, আমরা আবহাওয়া সম্পর্কিত যে কোনো তথ্যাবলী আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে। ক্লিয়ার? তার মানে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট থেকে খুব ইজিলি জানতে পারবো যে কীভাবে কোনো একটা সার্টেন পজিশনের জলবায়ু বা তার রকমের আবহাওয়া পরিবর্তন হচ্ছে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা না খুব সহজেই এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট দিয়ে তথ্য আদান প্রদান করতে পারি। সো তথ্য আদান প্রদান করতে পারি। আমরা খুব ভালোভাবে জানি আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন রকমের স্তর আছে। যেরকম একটি স্তর আয়নোস্ফিয়ার, যেরকম একটি স্তর ভ্যান অ্যালেন বেল্ট, এই জাতীয় স্তরের মধ্যে দিয়ে কোনো ফিজিক্যাল বস্তুকে না পাঠিয়ে আমরা কী করতে পারি, সিগন্যাল ট্রান্সমিশন বা কমিউনিকেশন সিস্টেম দ্বারা এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট ইউজ করি। ক্লিয়ার আমার কথা? আর আরও একটা জিনিস আজকালকার দিনের মনে রাখবি যে এত র্যাডার সিস্টেম, দ্যাট ইজ রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, RADAR, এই র্যাডার সিস্টেম এই কমপ্লিটলি এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের উপর ডিপেন্ড করে। পুরোপুরি সিগন্যাল আর্টিফিশিয়াল স্যাটেলাইটে পাঠায় এবং সেখান থেকে আমরা পুরো জিনিসটাকে বুঝতে পারি। এবং আরও ভালোভাবে জান যে যদি এই কৃত্রিম উপগ্রহ সম্পর্কে আমাদের জানতে হয় তাহলে আমরা কিছুদিন আগে পোকেমন গো বলে একটা গেম নাম শুনেছিলাম।
এখানে কি হয়েছিল, গুগল একটা আলাদা করে স্যাটেলাইট পাঠিয়েছিল শুধু এই গেমটাকে চালাবার জন্য। তার কারণ গুগলের মেন টার্গেট ছিল যে আমাদের এই যে রাস্তাঘাট বা ভেতরের অলিগলিগুলোকে আরও ভালো করে ট্র্যাকিং করা। সো দ্য থিং বিহাইন্ড দ্যাট, টোটাল জিপিএস সিস্টেম বা নেভিগেশন সিস্টেম কমপ্লিটলি ডিপেন্ড করছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটের উপর। ক্লিয়ার আমার কথা? এখন আমরা জানবো এই আর্টিফিশিয়াল স্যাটেলাইট এস্টাবলিশ করা হয় কী রুল দিয়ে। না, আমরা খুব ভালো করেই জানি যে কেপলার বলে একজন সায়েন্টিস্ট ছিল। সো কেপলার্স ল ছিল, এই কেপলার্স ল থেকে আমরা যে কোনো প্ল্যানেটারি মোশন বা যে কোনো গ্রহের গতিপথ জানতে পারতাম, এবং আমরা কৃত্রিম উপগ্রহগুলোকেও ঠিক সেম টু সেম ফরম্যাটেই চালাবো। আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমাদের জন্য পৃথিবী, এবং পৃথিবীর ভর কিনা ক্যাপিটাল এম অফ ই, এবং পৃথিবীর ব্যাসার্ধ কিনা ক্যাপিটাল আর। তাহলে আমি যে তথ্যগুলো ধরে নিচ্ছি সেটা হচ্ছে পৃথিবীর ভর এম ই, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর। ক্লিয়ার? এখন এই পৃথিবী পৃষ্ঠ থেকে আমি এই উচ্চতায় একটা স্যাটেলাইটকে এস্টাবলিশ করে দিচ্ছি। সো আমার এখানে একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটকে এস্টাবলিশ করবার কথা হচ্ছে। তো আমি এখানে একটা স্যাটেলাইটকে এস্টাবলিশ করতে যাচ্ছি যেটা কিনা পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে। কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হবে। ক্লিয়ার? এবার এই কৃত্রিম উপগ্রহটার একটা নিশ্চয়ই বেগ থাকবে। আমি ধরে নিচ্ছি এই উপগ্রহটাকে যখন এখানে স্থাপন করা হলো, এটা পৃথিবীকে ভি বেগে পরিভ্রমণ করবে। আমি ধরে নিচ্ছি কৃত্রিম উপগ্রহের বেগ ভি। ক্লিয়ার? এখন যদি এই ঘটনা সম্পূর্ণরূপে হয়ে যায়, তাহলে কৃত্রিম উপগ্রহের একটা ভরও আমি ধরে নিই। আমি ধরে নিচ্ছি কৃত্রিম উপগ্রহের ভর স্মল এম। তাহলে এই অবস্থায় উক্ত কৃত্রিম উপগ্রহকে পৃথিবী কত বল দ্বারা আকর্ষণ করবে? না, আমরা জানি নিউটনের সূত্রানুসারে কি বলছে, আকর্ষণ বল F ইকুয়াল টু কত হবে, জি ক্যাপিটাল এম ই ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার। সো এটাই ছিল নিউটনের সূত্র অনুযায়ী আকর্ষণ বলের মান। কিন্তু এই পরিমাণ আকর্ষণ বল সবসময় কি হবে না, নিচের দিকে আকর্ষণ করবার চেষ্টা করবে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে। কিন্তু এবার এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই স্মল আর কথার অর্থ কত না, আমরা জানি যে কোনো জিনিসের দূরত্ব কোথা থেকে মাপা হয়, পৃথিবীর কেন্দ্র থেকে। তাহলে স্মল আর কথার মানে হবে ক্যাপিটাল আর প্লাস এইচ। সো আমি খুব ইজিলি যদি স্মল আর এর ভ্যালু ক্যাপিটাল আর প্লাস এইচ বসিয়ে দিই, তাহলে আমার ইকুয়েশনটা দেখতে কিরকম হবে, জি ক্যাপিটাল এম ই স্মল এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। ক্লিয়ার আমার কথা? এখন এই অবধি যদি সম্পূর্ণরূপে আমাদের জন্য স্পষ্ট হয়, তাহলে আমি বলে দিচ্ছি পৃথিবীর কেন্দ্র থেকে আর প্লাস এইচ দূরত্বে ভি বেগে ঘুরলে অপকেন্দ্র বল কত হবে না, অপকেন্দ্র বলের মান হবে এফ সি, দ্যাট উইল বি এম অফ ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু হবে ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। এবং সাম্যাবস্থায় কি হবে, এই অপকেন্দ্র বলটি এই আকর্ষণ বলকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে পারবে। সুতরাং আমরা বলতে পারি সাম্যাবস্থায় এই এফ সমান সমান এফ সি হয়ে যাবে। তার মানে আমি বলতেই পারি যে জি ক্যাপিটাল এন ই স্মল এম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, দ্যাট মাস্ট বি ইকুয়াল উইথ এম ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ। সো একটা কেটে গেল, এখান থেকে একটা স্মল এম কেটে গেল, তাহলে আমার কাছে পড়ে থাকলো ভি স্কোয়ার ইকুয়াল টু জি অফ এম বাই আর প্লাস এইচ। ক্লিয়ার আমার কথা? সো এখান থেকে যদি আমি এর বেগ বের করতে চাই, সো ভি will be root of capital G m e
বাই আর প্লাস এইচ। ক্লিয়ার আমার কথা? সো এটাই হবে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটি কৃত্রিম উপগ্রহের বেগের মান। এখন ডে 1 থেকে আমি বলে এসেছি পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ স্মল জি হলে আমরা একটা ইকুয়েশন জানি। কি সেই ইকুয়েশন? স্মল জি ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার, দ্যাট উইল বি জি ইন্টু মাস অফ আর্থ, দ্যাট ইজ পৃথিবীর ভর। তাহলে এবার আমি কি করছি, এই উপগ্রহের বেগের মান বার করার চেষ্টা করছি একটু অন্যভাবে, যেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এই ক্যাপিটাল জি ইন্টু এম ই, কথার মানে স্মল জি ইন্টু আর স্কোয়ার। সো দিস উইল লুক লাইক স্মল জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ। তাহলে এই ওপরের থেকে একটা আরকে রুট আউট করা হলো, আর ভেতরে পড়ে থাকলো রুট অফ জি, নিচে পড়ে থাকছে ক্যাপিটাল আর প্লাস স্মল এইচ। সো এটাই হলো আমাদের একটি নির্দিষ্ট উচ্চতায় কোনো উপগ্রহের বেগের মান। ক্লিয়ার আমার কথা? অবধি আমরা ডিরাইভ করেছি, তারপর থেকে এবার আমি এই উপগ্রহের কৌণিক বেগের মান বার করব। সো উপগ্রহের কৌণিক বেগ যদি আমরা এর মান ওমেগা ধরে নিই, সো কি হবে, ওমেগা ইন্টু দূরত্ব মানে কি, পৃথিবীর কেন্দ্র থেকে উক্ত উপগ্রহের দূরত্ব, দ্যাট ইজ আর প্লাস এইচ, দ্যাট উইল বি ইকুয়াল উইথ ভি, কারণ আমরা জানি রৈখিক বেগ ভি ইকুয়াল টু ওমেগা ইন্টু আর। সো এই অবধি আমরা একটা জিনিস জানলাম, অ্যান্ড রাইট নাও আমি এই গোটা ইকুয়েশনে গিয়ে এইটাকে রিপ্লেস করে দেবো। সো আমরা একটা জিনিস এক্ষুনি বের করেছি, ভি ইকুয়াল টু যেটা কিনা কৃত্রিম উপগ্রহের বেগ, দ্যাট ইজ আর রুট অফ জি বাই আর প্লাস এইচ। সো আমি যদি এখানে ভি এর মান ওমেগা ইন্টু আর বসিয়ে দিই, তাহলে আমার কাছে ইকুয়েশনটা দেখতে হবে পুরো এরকম। সো আমি যদি এবার এটাকে ক্যালকুলেট করি, ওমেগা ইকুয়াল টু কত হবে, দিস উইল বি আর ডিভাইডেড বাই দিস ইজ আর প্লাস এইচ, আর এখানে কি আছে, এখানে একটা রুট আছে। সো রুটটাকে আমি লিখতে পারি পাওয়ার অফ হাফ দিয়ে, একইভাবে জি এর পাওয়ারে আমি হাফ লিখতে পারি। ক্লিয়ার? সো এই দুটো ইন্ডিসেস বা সূচকের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ হবে। সো বেসিক্যালি যখন এখানে গুণ আছে, দিস উইল লুক লাইক আর প্লাস এইচ, পাওয়ারে কত হয়ে যাবে, 3/2। ক্লিয়ার আমার কথা? রাইট। এবার এটা গেল আমাদের কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগ। সো দিস ইজ ইকুয়েশন 1। এবার যদি আমরা পর্যায়কাল বার করতে চাই, তাহলে আমরা কি করব না, ওমেগা মানে আমরা জানি 2π/t, যেখানে t মানে হচ্ছে পর্যায়কাল। সো দিস উইল লুক লাইক ডিট্টো সেম। এবার যদি আমি এখান থেকে t এর ভ্যালু বের করতে চাই, সো t উইল বি, আমি এই বরাবর মাল্টিপ্লাই করে দিয়েছি, সো দিস উইল বি 2π, উপরে হয়ে যাবে r প্লাস এইচ পাওয়ারে 3/2 ডিভাইড বাই r রুট জি। সো এটাই হয়ে যাবে আমার কোনো একটি কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল, অ্যান্ড দিস ইজ মাই ইকুয়েশন 2। সো যদি বলে কোনো কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বার করো, তাহলে আমাকে এই অবধি বার করতে হবে, এবং যদি বলে কৌণিক বেগ বের করো, তাহলে আমাদেরকে এই অবধি বের করতে হবে। ক্লিয়ার আমার কথা? যদিও আমাদের দরকার হবে না, তবুও আমি এর কিছুটা এক্সটেনশন একটু করে দিচ্ছি, এবং এক্ষেত্রে আমরা যেটা নিয়ে মেনলি কাজ করব, এটা এই টাইম পিরিয়ডটাকে একটু অন্যভাবে দেখবার চেষ্টা করছি। তো টি ইকুয়াল টু আমার কত এসছে, 2π, উপরে চলে এসছে আর প্লাস এইচ, পাওয়ারে এসছে 3/2, আর নিচে আছে আর ইন্টু রুট জি। রাইট? সো আমি এবার সবার ফার্স্টে যেটা করবার চেষ্টা করছি না, আমি উপর নিচে একটা রুট আর দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো দিস উইল লুক লাইক, আমি কোনো ডেটাগুলোকে সুইচ করছি না, জাস্ট আমি আমার মতো রিঅ্যারেঞ্জ করছি। এখানে অলরেডি একটা আর ছিল, আর রুট জিটাকে আমি এখানে লিখে দিলাম। ক্লিয়ার আমার কথা? আমি এবার কি করছি, এখানে একটা রুটার আনছি, একইভাবে এখানে একটা রুটার এনে দুটোকে এলিমিনেট করে দিচ্ছি। ক্লিয়ার? নিশ্চয়ই কোনো ডাউট থাকার কথা না। সো রাইট নাও আমি এটাকে কি লিখছি, 2π রুট ওভার অফ এই আর আর জিকে একসাথে লিখে দিচ্ছি, অ্যান্ড দিস উইল লুক লাইক, ওপরে থাকছে আর প্লাস এইচ, পাওয়ারে থাকছে 3/2, আর এখানে আর এর পাওয়ার 1 আর রুট আর, এই পুরোটা মিলে হচ্ছে আর এর পাওয়ার 3/2। ক্লিয়ার? সো দিস উইল লুক লাইক 2π রুট ওভার অফ আর বাই জি, আর এইটাকে যদি হোল পাওয়ার 3/2 করে দেওয়া হয়, সো দিস উইল লুক লাইক আর প্লাস এইচ বাই আর পাওয়ারে 3/2। সো
ফার্দার প্রোগ্রেস করলে এই পুরো ভ্যালুটা হয়ে যাবে ঠিক এরকম 1 + h/r পাওয়ারে থাকবে 3/2। ক্লিয়ার আমার কথা? অ্যান্ড দিস ইজ দ্য অ্যাকচুয়াল time period of a certain artificial satellite which is placed at h height from the earth surface। যে টপিকটা নিয়ে আমি কথা বলবো দ্যাট উইল বি দ্য লাস্ট পার্ট অফ দ্য ডে, এবং এই পুরো পার্টটা আমাদেরকে কখনোই রেগুলার ক্লাসে দেবে না। স্টিল আমরা একটু নিট লেভেল ওরিয়েন্টেড একটু ডেটা জেনে রাখি। শুধু আমরা জানবই যদি কোনো উপগ্রহের যাত্রাপথ উপবৃত্তাকার হয়। সো উপগ্রহের যাত্রাপথ উপবৃত্তাকার। সো যদি কোনো উপগ্রহের যাত্রাপথ উপবৃত্তাকার হয়ে থাকে তাহলে কি হবে না, উপবৃত্তাকার হয়ে থাকলে আমার জন্য এই হচ্ছে সেই গতিপথ এবং এখানে হচ্ছে আমার আর্থ আছে। এখন যে কোনো একটা গ্রহ ধরা যাক এই পথ বরাবর পরিভ্রমণ করছে, তাহলে এই পথ বরাবর যদি পরিভ্রমণ করে মোট দুটো পজিশন থাকবে। একটা পজিশন ধরে নিই এ, একটা পজিশন ধরে নিই বি। এই এ যখন আছে তখন উপগ্রহটা পৃথিবীর সবচেয়ে কাছে থাকে এবং বিতে যখন আছে উপগ্রহটা সবচেয়ে দূরে থাকে। সো এ পজিশনকে বলা হয় পেরিজি আর বি পজিশনকে বলা হয় অ্যাপোজি। মনে রাখতে হবে যখন উপগ্রহটি এই এ পজিশনে আছে তখন তার বেগ সর্বোচ্চ হয় এবং ভি এ পজিশনে থাকার সময় যে পরিমাণ বেগ পাবে সেটা যদি ভি এ বলে ডিনোটেড হয় তাহলে এর মান হবে √G/a/1 - e, যেক্ষেত্রে ই কথার মানে হচ্ছে উৎকেন্দ্রতা, যা আমরা ম্যাথামেটিক্স থেকে জানবো। আমি আমার কাছে যারা অফলাইনে পড়তে এসেছিলি তাদেরকে আমি উপবৃত্তের পুরো গতিপথ বুঝিয়ে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি অবশ্যই উৎকেন্দ্রতা বলে কথাটা হয়তো বলেছিলাম বা বলিনি বলে মনে নেই আমার। সো রাইট নাও আমরা শুধু এ পজিশনে জানবো যে বেগের মান হবে G/a/1 - e, যেক্ষেত্রে এ কথার মানে হচ্ছে অর্ধপরাক্ষ। আর ভি পজিশনে যখন থাকবে তখন যে বেগ হবে সেই বেগ হবে সবচেয়ে ন্যূনতম, দ্যাট ইজ G/me /a/1 + e, যেক্ষেত্রে ই কথার মানে হবে উৎকেন্দ্রতা। ক্লিয়ার আমার কথা? আর যারা যারা এই ই কথার মানে জানতে চাইছিস তাদেরকে আমি বলে দিই, এই ই কথার মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা, এবং যার মানে হচ্ছে √(a²-b²/a), যেক্ষেত্রে এ মানে হচ্ছে অর্ধপরাক্ষ এবং বি কথার মানে হচ্ছে অর্ধ উপাক্ষ। ক্লিয়ার? আরও যদি কোনো ডাউটস থাকে তো সেটা আমি অফলাইন ক্লাসে ক্লিয়ার করে দেবো। সো এন্ড অফ দিস সেশন। আমি মানডেতে নেক্সট ভিডিও আপলোড করে দেবো যেখানে আমরা এই কৃত্রিম উপগ্রহের নেক্সট পার্টটা নিয়ে পড়াশোনা করবো। অ্যান্ড আর বোধহয় দুটো মাত্র ভিডিও হলে কমপ্লিট মহাকর্ষ শেষ হয়ে যাবে। সো স্টে হোম, স্টে সেফ।